আচ্ছা স্টুডেন্ট, আজকে শুরু হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস। ঠিক আছে, হিস্ট্রির উপরে। তো তোমরা জানো আমরা রয়েছি কোথা থেকে? স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফ থেকে। আমাদের হেড ব্রাঞ্চ কোথায়? অবশ্যই বালুরঘাট। আর এছাড়াও আমাদের কিন্তু গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতেও ব্রাঞ্চ রয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলোর প্রিপারেশন করিয়ে থাকি, এসএসসি জিডি, এএনএম জিএনএম, ডাব্লিউবিপি, কেপি, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ। ঠিক আছে, দীর্ঘ 8 বছর ধরে অসংখ্য ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণের একমাত্র সাথী হয়ে এসেছি আমরা। তোমরা আমাদের আবাসিক জয়েন করো এবং এখানে কি আছে, বিভিন্ন ফেসিলিটিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা এখানে যে সমস্ত ফেসিলিটিস গুলো পেয়ে যাচ্ছ দেখো, তোমাদের এখানে প্রত্যেকটা বিষয় ভিত্তিক টিচার কিন্তু রয়েছে। এছাড়াও প্রত্যেকটা বিষয়ের উপরে বই, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, নোটস সবই কিন্তু পিডিএফ আকারে তোমরা পেয়ে যাচ্ছ। সপ্তাহে একদিন করে তোমাদের ওএমআর শিটে এক্সাম নেওয়া হবে, মানে মক টেস্ট, যেটা ফুল লেন্থ মক টেস্ট যেমন তোমরা এক্সামে দিয়ে থাকো, সেই প্রিপারেশন তোমরা আগে থেকে আমাদের কোচিং সেন্টারের মাধ্যমে নিতে পারবে। এছাড়াও সম্পূর্ণ অফলাইন ক্লাসের সুবিধা তোমরা তো অবশ্যই পাচ্ছ, এবং অফলাইন ক্লাসটাকে রেকর্ডেড ভার্সনেও কিন্তু তোমরা পাচ্ছ, যাতে করে ক্লাস হয়ে যাওয়ার পরবর্তীতে যদি তোমাদের ক্লাস নিয়ে কোনো কিছু জানার থাকে, সেই ভিডিও তোমরা কিন্তু চালু করে নিয়ে আবার রেকর্ডেড ভার্সনটা দেখে নিতে পারো। ঠিক আছে, এছাড়াও কিন্তু যে সমস্ত এক্সামের জন্য আমাদের মাঠের প্রিপারেশন প্রয়োজন, মাঠের প্রিপারেশনও কিন্তু তোমরা এখানে তার মধ্যে ইনক্লুড পাচ্ছ। মাঠে রয়েছে ট্রেনার। হ্যাঁ, সন্ধ্যাবেলায় আবাসিকের শিক্ষক আসে। তোমরা তো জানোই আমরা আমাদের ইভিনিং ক্লাসটাকে ডাউট ক্লিয়ারিং ক্লাস বলে থাকি, কারণ সারাদিনে আমাদের যে পড়াটা হচ্ছে সেই পড়াটাতে তোমাদের কোনো সমস্যা থাকছে কিনা তার জন্য কিন্তু বিকালে আমাদের একজন টিচার থাকছে। এছাড়াও স্মার্ট গ্যালাক্সি অ্যাপ বা স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের ফ্রি এবং পেইড ক্লাসও তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন উত্তর, মক টেস্ট সবই কিন্তু দেওয়া হয়, যাতে করে তোমরা নিজেদেরকে আরো ভালো করে জাজ করে নিতে পারো যে আপকামিং এক্সাম গুলোর জন্য তোমরা নিজেদেরকে কতটা প্রিপেয়ার করছো। আচ্ছা, আমাদের এখানে আবাসিকের ব্যবস্থা রয়েছে, তবে আবাসিকের ব্যবস্থা রয়েছে শুধু আমাদের হেড ব্রাঞ্চ বালুরঘাটে। ছেলেদের থাকার জন্য লাগছে, এখানে ছেলেদের থাকা খাওয়া সবই ব্যবস্থা আছে, মেয়েদেরও থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এবং 2 বেলা খাবার এখানে দেওয়া হয়। ছেলেদের থাকার ক্ষেত্রে 2800 টাকা আর মেয়েদের ক্ষেত্রে লাগবে 3500 টাকা। অফলাইন কোর্সে ভর্তি হলে অনলাইন ক্লাসের সমস্ত সুবিধাই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এছাড়াও আমাদের 6 মাসের কোর্স ফিস 8600, 1 বছরের কোর্স ফিস 13600, আর লাইফ টাইম যদি আসো তাহলে 19600। এবার বলে রাখি, লাইফ টাইম ক্লাসে যদি তোমরা আসো তাহলে কিন্তু তোমাদেরকে মানে 19600তে তোমরা ভর্তি হচ্ছ। এবার যতদিন না এক্সাম মানে তুমি ক্র্যাক করে নিচ্ছ, এক্সাম যতদিন না তুমি পাচ্ছ, মানে চাকরি যতদিন না তুমি পাচ্ছ, ততদিন কিন্তু তুমি ওই ওই ভ্যালুতেই কিন্তু পড়তে পারবে। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমার কোনো বয়সের সময়সীমা বা সময়সীমা থাকবে না, কি 1 বছর বা 2 বছর তুমি পড়ছো এমনটা নয়। অনলাইন কোর্সের ক্ষেত্রে 6 মাসের ফিস মাত্র আর মাত্র 999, 1 বছরের ফিস 1500 টাকা। আর সেই ক্ষেত্রে তোমাদের অনলাইন লাইভ ক্লাস আর সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। যে কোনো কোর্সের ক্ষেত্রে কমপক্ষে সপ্তাহে 3 দিন ক্লাস এবং 4 থেকে 4.5 ঘন্টা আমাদের ক্লাস হয়ে থাকে, মানে আমাদের যে ক্লাস ডিউরেশনটা সেটা 4 থেকে 4.5 ঘন্টা। তারপর সেই ক্লাসের কিন্তু যে ইভিনিং ক্লাসটা থাকছে, সেই ক্লাসে তোমাদের কি কি সমস্যা থাকছে সেটার জন্য তোমরা পেয়ে যাচ্ছ একজন টিচার বিকেল বেলায়। আচ্ছা, অনলাইন ক্লাসে যারা তোমরা ভর্তি হতে চাও তারা কিন্তু এই ইউপিআই আইডি, এই যে স্ক্রিনে দেওয়া ইউপিআই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে পেমেন্ট করো। পেমেন্ট করে স্ক্রিনশট দিলে পরে কিন্তু তোমাদেরকে গ্রুপ লিংক দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর কি, খাতা কলম যাবতীয় যা কিছু দরকার সবই কিন্তু তোমরা কোচিং সেন্টার থেকেই পেয়ে যাবে। এই এই ইউপিআই নাম্বারটাতে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দিলে তোমাদেরকে গ্রুপ লিংক দিয়ে দেওয়া হবে। এছাড়াও ফুললি এয়ার কন্ডিশন ক্লাসরুম পেয়ে যাচ্ছ, ফ্রি ওয়াইফাই জোন থাকছে। ঠিক আছে, যে যে পরীক্ষার প্রস্তুতি আমরা দিয়ে থাকি তার যে কোনো চাকরির প্রশ্নপত্রের কমপক্ষে 70% গ্যারান্টিও কিন্তু আমরা দিই। ঠিক আছে, চলো আজকে শুরু করছি আমাদের পরবর্তী ক্লাস। আর তোমাদের এ বাদ দিয়েও যদি কোনো ইনফরমেশন বা যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, তোমরা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তোমাদের সমস্ত কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
দেখো আজকে আমাদের টপিক কি আছে, চলো। ভারত আর ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন, তার সংক্ষিপ্ত বিবরণ। তোমরা ভালো করেই জানো স্টুডেন্ট, আমরা যে কোনো লেসন শুরু করার আগে কি করি, যেরকম আগেরটাতেও আমরা করেছি, তোমরা যদি না দেখে থাকো তো দেখে নিও। সিপাহী বিদ্রোহ সম্পর্কে ক্লাস শুরু করার আগে সিপাহী বিদ্রোহ সম্পর্কে কিন্তু আমরা জেনে নিয়েছি আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো। এবার যে কোনো বিষয় সম্পর্কে যখন আমরা পড়তে যাই তার আগে যখন আমরা সেই টপিকটা সম্পর্কে জেনে নিব, তাতে করে আমাদের কি হবে না, যখন প্রশ্নগুলো আমরা সর্ট আউট করব তখন কিন্তু আমরা অনেক বেশি আরো এগিয়ে থাকবো, তাই না? ভারত ও ভারতের বাইরে সংগঠিত বিপ্লবী আন্দোলন, তার সংক্ষিপ্ত বিবরণ, এই কিন্তু আজকে আমাদের ক্লাসের টপিক। দেখো প্রথমেই কি বলছে, স্বাধীনতা সংগ্রামকালীন বৈপ্লবিক কার্যকলাপের ধারা কি আছে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার ভারতের অর্থ সম্পদ, জনবল ইত্যাদি ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দানের মধ্যে বা মাধ্যমে হবে এটা, ঠিক আছে, এটা হবে মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার কি করেছে, ভারতের অর্থ সম্পদ, জনবল ইত্যাদি ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দানের মাধ্যমে অভ্যন্তরীণ যে গণ আন্দোলন সেটাকে প্রশাসিত করার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সেই ব্রিটিশ সরকার কিন্তু তাতে আর কোনোভাবে কোনো সাহায্য না করলে দমন নীতি প্রয়োগ করে। আর এতেই কি হয়, ভারতের বিভিন্ন স্থানে বৈপ্লবিক আন্দোলনের সূত্রপাত হয়। যে যারা আমাদেরকে যুদ্ধ করার জন্য এগিয়ে দিল বা আমাদের আন্দোলনকে যারা বাড়িয়ে তুললো, তারা কি করলো, তারা কিন্তু যুদ্ধের শেষে আর সাথ দিল না, ঠিক আছে। এবং তারপরে সাথ তো দিলই না, দমন নীতি প্রয়োগ করে। এর ফলে ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু বৈপ্লবিক আন্দোলন শুরু হয়। আচ্ছা, এখানে দেখো এই যে প্রথম বিশ্বযুদ্ধ তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত? প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কিন্তু 1914 থেকে 1918 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু আমাকে জানাও তো, আজকে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা কত? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল কত? ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল, এই কিন্তু থাকলো আজকে তোমাদের হোমওয়ার্ক। একদম ক্লাসের শুরুতেই হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্টে জানাও। দেখো তারপর বৈপ্লবিক আন্দোলন ভারত ও বহির্ভারত, ভারতের মধ্যে এবং ভারতের বাইরে। মহারাষ্ট্র, বাসুদেব বলনও ফালকে। মহারাষ্ট্রের কোলাবা জেলার চিৎপাবন ব্রাহ্মণ পরিবারে ফাদকের জন্ম, ঠিক আছে। তাকে ভারতের বিপ্লববাদের জনক বলা হয়। তাহলে তোমার ফালকে, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? এখানে কি দেখতে পাচ্ছ, এই যে মহারাষ্ট্রে যে ছড়িয়ে পড়ে, এই মহারাষ্ট্রে বলছে যে বাসুদেব বলনও ফালকে, এটা তোমার ফালকে হয়ে যাবে। এই ফালকের জন্ম কোথায় হয়েছে? মহারাষ্ট্রের কোলাবা জেলার। অনেক সময় কিন্তু জন্মস্থানও চলে আসে, ঠিক আছে, যদি কোশ্চেনের প্যাটার্ন ওরা চেঞ্জ করে থাকে তাহলে আসে যে এনার জন্ম কোথায়, ঠিক আছে। আচ্ছা, তাকে কি বলা হচ্ছে? ভারতের বিপ্লববাদের জনক। ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলনও ফালকেকে, ঠিক আছে। পরে দেখো মহারাষ্ট্রের পরে কি আসছে, এরপরে আসছে বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক। আর চাপেকর ভাষায় আছে, এটা চাপেকর ভাতৃদ্বয় হবে। হ্যাঁ, চাপেকর ভাতৃদ্বয় এটা কিন্তু হবে, ভাষায় তোমার এটা ভুল আছে, এটা ভাতৃদ্বয় হবে। আচ্ছা দেখো, তিলক 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব চালু করেন। বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক কত সাল? 1893 সালে কি চালু করছে? গণপতি উৎসব চালু করছে। চাপেকর ভাতৃদ্বয় হলেন দামোদর হরি চাপেকর
এবং বালকৃষ্ণ হরি চাপেকর, এর দুই ভাই দামোদর হরি চাপেকর আর বালকৃষ্ণ হরি চাপেকর, এরা দুই ভাই, এদের দুই ভাইকে একসাথে বলা হয় চাপেকর ভ্রাতৃদ্বয়। ঠিক আছে, 1897 খ্রিস্টাব্দে চাপেকর ভ্রাতৃদ্বয় মানে এরা দুইজন, দামোদর হরি চাপেকর আর বালকৃষ্ণ হরি চাপেকর, পুনের প্লেগ কমিশনার ইয়ার্ন ও ইয়াস্ট কে হত্যা করেন। বিচারে তাদের কি হয় না ফাঁসি হয়। বিপ্লবে প্ররোচনা মানে তাকে কনস্পিরেসির জন্য আরো উস্কে দিয়েছিলেন কে, বিজি তিলক। এই জন্য বিজি তিলকের 18 মাস অর্থাৎ 1.5 বছরের কারাদণ্ড বা জেল হয়। মহারাষ্ট্র থেকে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য পত্রিকা ছিল ক্লান্তি, কেশরী, মারাঠা, কাল ইত্যাদি। সিপাহী বিদ্রোহ করার সময় যখন অপশনে বিজি তিলক ছিল তখন কিন্তু আমরা করেছি কেশরী আর মারাঠা, তাই তো, দি মারাঠা করেছি। এই কেশরী পত্রিকাটা মারাঠা ভাষায় আসে। ঠিক আছে, কেশরী পত্রিকা কার? কেশরী পত্রিকা বাল গঙ্গাধর তিলকের। মারাঠাটা কার? এটাও কিন্তু বাল গঙ্গাধর তিলকের, তবে এটা কিন্তু ইংরেজি ভাষায়। আমরা কিন্তু এই দুটো আগেই করে এসেছি। ঠিক আছে, ইংরেজি ভাষায়। দেখো পরবর্তী তে চলো কি আছে দেখি পয়েন্ট আমরা। এই ক্লাসগুলো কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না স্টুডেন্ট, তাহলে কিন্তু তোমাদের সাথেও মানে তোমরা যেরকম প্রিপারেশন নিচ্ছ ওদেরকেও প্রিপারেশন নিতে সাহায্য করো, তোমাদের সাথে সাথে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অবগত হবে। হ্যাঁ, দেখো এর আগে আমরা কি দেখলাম? চাপেকর ভ্রাতৃদ্বয়, এখন আছে সাভারকর ভ্রাতৃদ্বয়। গণেশ দামোদর সাভারকর আর বিনায়ক দামোদর সাভারকর। 1899 খ্রিস্টাব্দে গণেশ দামোদর সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকর মিত্র মেলা প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? মিত্রমালা। তাহলে যদি বলে মিত্রমালা কে প্রতিষ্ঠা করে, তাহলে আমরা বলবো গণেশ দামোদর সাভারকর আর বিনায়ক দামোদর সাভারকর। এর লক্ষ্য কি ছিল? তরুণদের বিপ্লবী মন্ত্রে দীক্ষা দেওয়া এবং সামরিক প্রশিক্ষণ দেওয়া। বিনায়ক দামোদর সাভারকর 1904 খ্রিস্টাব্দে মিত্র মেলার নতুন নামকরণ করেন কি? অভিনব ভারত। তাহলে মিত্র মেলার যেটা প্রতিষ্ঠা হয় 1899 খ্রিস্টাব্দে, সেটার নতুন নামকরণ হয় অভিনব ভারত। সাভারকরের পরিকল্পনা মতো 1909 খ্রিস্টাব্দের 1 জুলাই মদনলাল ধিংরা লন্ডনে কার্জন উইলিকে হত্যা করেন। সাভারকরের পরিকল্পনা মতো 1909 খ্রিস্টাব্দের 1 জুলাই মদনলাল ধিংরা, যেগুলোকে আন্ডারলাইন করছি দেখো, সেগুলোকে একটা করে প্রশ্ন। লন্ডনে কাকে হত্যা করেন? কার্জন উইলিকে হত্যা করেন। 1909 খ্রিস্টাব্দের আগস্ট বিচারে মদনলাল ধিংরার কিন্তু ফাঁসি হয়। মদনলাল ধিংরার কি হয় না? ফাঁসি হয়। ঠিক আছে, তাহলে মিত্র মেলা প্রতিষ্ঠা করলো গণেশ দামোদর সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। কত খ্রিস্টাব্দ? 1899 খ্রিস্টাব্দ। নতুন নামকরণ হয় কি? অভিনব ভারত। সাভারকরের পরিকল্পনা মতো 1909 খ্রিস্টাব্দের 1 জুলাই মদনলাল ধিংরা লন্ডনে কার্জন উইলিকে হত্যা করে, আর 1909 খ্রিস্টাব্দের আগস্টের বিচারে কিন্তু মদনলাল ধিংরার ফাঁসি হয়ে যায়। পরেরটা দেখো, 1909 খ্রিস্টাব্দের 21 ডিসেম্বর অনন্ত লক্ষণ কানহেরে নাসিকের ম্যাজিস্ট্রেট জ্যাকসনকে গুলি করে হত্যা করেন। হ্যাঁ, এবং শুরু হয় নাসিক ষড়যন্ত্র মামলা 1910 থেকে 1911 খ্রিস্টাব্দ। 1909 খ্রিস্টাব্দের 21 ডিসেম্বর অনন্ত লক্ষণ কানহেরে, হ্যাঁ, নাসিক একটা জায়গার নাম, সেই নাসিকের ম্যাজিস্ট্রেটের নাম জ্যাকসন, তাকে গুলি করে হত্যা করে। আর শুরু হয় কি? নাসিক ষড়যন্ত্র মামলা 1910 থেকে 1911 খ্রিস্টাব্দ। এই মামলার বিচারে অনন্ত লক্ষণ কানহেরের ফাঁসি হয় এবং সাভারকরকে বছরের জন্য আন্দামান সেউলার জেলে পাঠানো হয়। কাকে হত্যা করার অপরাধে? জ্যাকসন, নাসিকের যে তোমার ম্যাজিস্ট্রেট ছিল জ্যাকসনকে হত্যা করার অপরাধ। এবার আসা যাক বাংলা। অনুশীলন সমিতি
প্রথমেই কি দেখতে পাচ্ছ, অনুশীলন সমিতি। 1902 খ্রিস্টাব্দে সতীশ চন্দ্র বসু এই সংগঠন প্রতিষ্ঠা করেন, মতান্তরে প্রমথনাথ মিত্র। ঠিক আছে, প্রমথনাথ মিত্র। তাহলে সতীশ চন্দ্র বসু কি করলেন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠা করলেন 1902 খ্রিস্টাব্দে। ঠিক আছে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু এই সমিতির নামটি গৃহীত হয়। এই অনুশীলন সমিতির নামটা কোথা থেকে এসছে, বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তোমার তার হচ্ছে আনন্দমঠ থেকে। আর তারপর কি আছে, এই সমিতির সভাপতি ছিলেন হচ্ছে প্রমথনাথ মিত্র। অনুশীলন সমিতির সভাপতির নাম কি, প্রমথনাথ মিত্র। সমিতিতে লাঠি খেলা, দেহচর্চা, নৈতিক চরিত্র গঠনের ওপরও জোর দেওয়া হয়। সেই সময়ে বাংলা থেকে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য পত্রিকা বিজলি, আত্মশক্তি, সারথি। বিজলি, আত্মশক্তি আর সারথি। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট, অনুশীলন সমিতি হলো। তোমাদের আমাদের সেন্টার সম্পর্কে কোনো ইনফরমেশন বা কোয়ারিজ থেকে থাকলে কিন্তু স্টুডেন্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার 7384198320, এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। ঠিক আছে, তোমাদের সমস্ত কোয়ারিজ ক্লিয়ার হয়ে যাবে। যুগান্তর দল, অনুশীলন সমিতি পড়লাম, যুগান্তর দল দেখো 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল কিংসফোর্ড ভেবে কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যার ওপর প্রযুক্ত চাকি ও ক্ষুদিরাম বসু বোমা নিক্ষেপ করে। ঠিক আছে, এটা প্রফুল্ল চাকি হবে, প্রফুল্ল চাকি। এই প্রফুল্ল চাকি আর ক্ষুদিরাম বসু বোমা নিক্ষেপ করে কার ওপরে, কিংসফোর্ড ভেবে, সেই গাড়িতে আসছিল কেনেডি সাহেবের স্ত্রী আর কন্যা, কিন্তু তারা ভেবেছিল সেখানে আসছে কিংসফোর্ড। সেটা কত সাল, 1908 সালের 30শে এপ্রিল। হ্যাঁ, বোমা নিক্ষেপ করেন। এই ঘটনায় মিস ও মিসেস কেনেডির মৃত্যু হয়। কেনেডি সাহেবও ছিলেন এবং তার স্ত্রীও ছিলেন। প্রফুল্ল চাকি তোমার মোকানা স্টেশনে আত্মহত্যা করেন। আর কি আছে, 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট সকাল 6টায় ক্ষুদিরামের ফাঁসি হয়। ক্ষুদিরামের ফাঁসি হয় কবে, 1908 খ্রিস্টাব্দের 11ই আগস্ট। ঠিক আছে, এই হলো যুগান্তর দল। তারপরে দেখো বেঙ্গল ভলেন্টিয়ার্স, মেজর সত্যগুপ্তের নেতৃত্বে ও সুভাষচন্দ্র বসুর জেনারেল অফিসার কমান্ডিং সহায়তায় কলকাতায় তোমার বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করা হয়। বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করা হয়। বিনয় বাদল দীনেশ ছিলেন এই দলের হচ্ছে সদস্য। বিনয় বাদল দীনেশকে আমরা কি বলি, বি বা দি, তাই তো, বি বা দি। মেজর সত্যগুপ্তের নেতৃত্বে ও সুভাষচন্দ্র বসুর সহায়তায় কলকাতায় কি গঠন করা হয়, বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করা হয় সত্যগুপ্ত আর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। আর সেই দলেরই সদস্য ছিল বিনয় বাদল আর দীনেশ। ক্লিয়ার? দেখো তারপর বেঙ্গল ভলেন্টিয়ার্স পড়লাম, তারপরে কি রয়েছে, তারপরে আছে আমাদের আলিপুর বোমা মামলা। পুলিশ 108 নম্বর মুরারিপুকুর রোডের বাগানবাড়িতে একটি বোমা তৈরির কারখানার সন্ধান পায়। পুলিশ কি করে, 108 নম্বর মুরারিপুকুর রোডের একটা বাগান বাড়িতে কি হয়, একটা বোমা তৈরির কারখানার সন্ধান পায়। অরবিন্দ ঘোষ সহ 34 জন বিপ্লবীকে গ্রেপ্তার করে শুরু হয় আলিপুর বোমা মামলা। 1908 খ্রিস্টাব্দ নাগাদ। চিত্তরঞ্জন দাসের ওকালতির জোরে অরবিন্দ ঘোষ মুক্তি পান, কিন্তু বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখ বিপ্লবীদের কিন্তু দ্বীপান্তর হয়। তাহলে চিত্তরঞ্জন দাস ও কালতির জোরে বলছে অরবিন্দ ঘোষ কিন্তু মুক্তি পায়, আর বারীন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত প্রমুখ বিপ্লবীদের কিন্তু দ্বীপান্তর হয়, মানে ফাঁসি হয়। বিপ্লবীকে গ্রেপ্তার করে শুরু হয় আলিপুর বোমা মামলা।
তাহলে আলিপুর বোমা মামলা কত সাল? 1908 খ্রিস্টাব্দ। অরবিন্দ ঘোষ সহ 34 জনকে গ্রেপ্তার হয়। শুরু হয় আলিপুর বোমা মামলা। তারপরে দেখো বুড়ি বালামের যুদ্ধ। কিসের যুদ্ধ? বুড়ি বালামের যুদ্ধ। এই যে টপিকটা ভারত ও ভারতের বাইরে বিভিন্ন বৈপ্লবিক সংগঠন, তার যে ইম্পর্টেন্স পয়েন্টস গুলো আছে সেগুলোকে কিন্তু আজকে আমরা ক্লিয়ার করে নিচ্ছি। হ্যাঁ, বুড়ি বালামের যুদ্ধ দেখো 1915 খ্রিস্টাব্দে 9 সেপ্টেম্বর উড়িষ্যার বুড়িবালাম নদীর তীরে, বুড়িবালাম একটা নদীর নাম, সেই নদীর তীরে বাঘা যতীন ও তার চার সঙ্গীর সঙ্গে চার্লস টেগার্টের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীর যুদ্ধ হয়। বুড়িবালাম নদীর তীরে বাঘা যতীন আর তার চার সঙ্গীর সঙ্গে কার যুদ্ধ হয়? চার্লস টেগার্টের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী যুদ্ধ হয়। কত সাল? 1915 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর উড়িষ্যাতে বা ওড়িশা যেটা আমরা বলি। যুদ্ধে চিত্তপ্রিয় রায়চৌধুরীর মৃত্যু হয়। এই যে বুড়িবালামের যুদ্ধ হয় তাতে চিত্তপ্রিয় রায়চৌধুরীর মৃত্যু হয়। 10ই সেপ্টেম্বর হাসপাতালে বাঘা যতীনেরও মৃত্যু হয়। 9 সেপ্টেম্বর যুদ্ধ শুরু হয় আর 10ই সেপ্টেম্বর কিন্তু মারা যাচ্ছে বাঘা যতীন হসপিটালে, আর সেই দিনই মারা গেছিলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। বুড়িবালামের যুদ্ধ আমরা শেষ করলাম। তারপরে দেখো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। বলছে যে 1930 খ্রিস্টাব্দ 1930 খ্রিস্টাব্দের 18ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে। ঠিক আছে, এই অস্ত্রাগার মানে ব্রিটিশদের যে সেনাবাহিনী বা তাদের যে অস্ত্রশস্ত্র ছিল সেইটা ছিল কোথায়? সেই অস্ত্রাগারটা ছিল চট্টগ্রামে। সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্যরা সেই অস্ত্রাগারকে লুণ্ঠন করে। এই অস্ত্রাগার লুণ্ঠনের সাথে যুক্ত ছিলেন নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, গণেশ ঘোষ, অনন্ত সিংহ, লোকনাথ বল, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদ্দেদার প্রমুখরা। 1933 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি মাস্টারদা সূর্য সেন ধৃত হন, মানে ধরা পড়েন, এবং 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারির বিচারে তার ফাঁসিও হয়। 1934 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারির বিচারে তাহলে কি হলো? মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়। 1932 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়েদ্দেদারের নেতৃত্বে চট্টগ্রামের একটি ইউরোপীয় ক্লাবে বিপ্লবীরা আক্রমণ চালিয়ে একজন সাহেবকে হত্যা করে। প্রীতিলতা ওয়েদ্দেদার ওয়েদিনী কিন্তু বিষ খেয়ে আত্মহত্যা করে, তবুও কিন্তু ইংরেজদের হাতে কিন্তু নিজের প্রাণ দেয়নি। ঠিক আছে, প্রীতিলতা ওয়েদ্দেদার কি বিষ খেয়ে মৃত্যুবরণ করেছিল জানা আছে নিশ্চয়ই সবাই? পটাশিয়াম সায়ানাইড। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ অলিন্দ যুদ্ধ। রাইটার্স বিল্ডিং এর অলিন্দ যুদ্ধ দেখো 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বোল ভলেন্টিয়ার্স এর 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আর্ন কারা বিভাগের অধিকর্তা সিম্পসনকে হত্যা করেন। 1930 খ্রিস্টাব্দের তোমার 8ই ডিসেম্বর বোল ভলেন্টিয়ার্স এর 3 মানে বেঙ্গল ভলেন্টিয়ার্স এটা হবে, হ্যাঁ বেঙ্গল ভলেন্টিয়ার্স এর 3 বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং এর কারা বিভাগের অধিকর্তা সিম্পসনকে হত্যা করেন এবং পুলিশের সঙ্গে অলিন্দ যুদ্ধে অবতীর্ণ হন বিনয় বাদল দীনেশ। বাদল গুপ্ত বেশি সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। হ্যাঁ, আর কি তোমার বিনয় ও মানে তোমার বাদল গুপ্ত, এটাকে কেটে দাও, সায়ানাইড খেয়ে আত্মহত্যা করে। বিনয় ও দীনেশ নিজেদেরকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে, হাসপাতালে মৃত্যু হয় এবং দীনেশের কিন্তু ফাঁসি হয়।
মানে বিনয়গুপ্ত হাসপাতালেই তার মৃত্যু হয় আর দীনেশের ফাঁসি হয় 7ই জুলাই 1931 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, উত্তর ভারত, পাঞ্জাব ও বিহার দিল্লি ষড়যন্ত্র মামলা 1912 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর রাসবিহারী ও তার সহযোগী বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় পেন নিক্ষেপ করেন। 1912 খ্রিস্টাব্দের 23শে ডিসেম্বর রাসবিহারী ও তার সহযোগী বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় পেন নিক্ষেপ করে। 1914 খ্রিস্টাব্দের ষড়যন্ত্র মামলার বিচারে বসন্ত বিশ্বাস, অবোধ বিহারী ও তোমার অমর চাঁদের কিন্তু ফাঁসি হয়। হ্যাঁ, ফাঁসি হয়। আর কি বলেছে, রাসবিহারী বসু কিন্তু রাসবিহারী বসু তোমার আত্মগোপন করে। রাসবিহারী বসু কিন্তু আত্মগোপন করে। দেখো, আর এই ঘটনার ফলে শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। 1912 খ্রিস্টাব্দে 23শে ডিসেম্বর রাসবিহারী ও তার সহযোগী বসন্ত বিশ্বাস দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় কি করে, পেন নিক্ষেপ করে। 1914 খ্রিস্টাব্দে এই ষড়যন্ত্র মামলার বিচারে কিন্তু বসন্ত বিশ্বাস, অবোধ বিহারী আর অমর চাঁদের তোমার ফাঁসি হয়। রাসবিহারী বসু আত্মগোপন করে আর এই ঘটনার ফলেই শুরু হয় দিল্লি ষড়যন্ত্র মামলা। দেখো, তারপরে এই টপিক গুলো কিন্তু আমাদের কোচিং সেন্টারে যে বইগুলো আছে, লাইক দেখতে পাচ্ছ তোমরা কলকাতা পুলিশ কনস্টেবল মানে কেপি কনস্টেবল, হ্যাঁ, ডাব্লিউবিপির বই আছে আমাদের। তাছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাথ ম্যাজিক, ম্যাথে অবশ্যই ম্যাথ রয়েছে। তো এই সাবজেক্ট গুলোকে কিন্তু আমাদের তোমার বইগুলোতে মক টেস্ট আকারে সাজানো আছে এবং প্রত্যেকটা বিস্তারিত ভাবে কিন্তু দেওয়াও আছে। দেখো, লাহোর ষড়যন্ত্র মামলা তোমরা অনায়াসে এগুলোকে পারচেস করতে পারো, মিশো, অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। লাহোর ষড়যন্ত্র মামলা, রাসবিহারী বসু 1915 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি দিল্লি, লাহোর, আম্বালা, রাওয়ালপিন্ডি, মিরাট, ফিরোজপুর প্রভৃতি সেনা ছাউনিতে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। রাসবিহারী বসু কি করছে, 1915 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি দিল্লি, লাহোর, আম্বালা এবং রাওয়ালপিন্ডি, মিরাট, ফিরোজপুর প্রভৃতি সেনা ছাউনিতে সেনা অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন। কর্তার সিংহ, বিষ্ণু গণেশ পিংলে সহ 61 জন বিপ্লবী ধরা পড়ে এবং শুরু হয় লাহোর ষড়যন্ত্র মামলা। কত সাল, 1915 খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হচ্ছে। রাসবিহারী বসু PN ঠাকুর ছদ্মনামে খিদিরপুর থেকে SS শারুকিমার জাহাজে করে জাপানে পালিয়ে যায়। রাসবিহারী বসু কি ছদ্মনাম ধারণ করে, PN ঠাকুর, খিদিরপুর থেকে SS শারুকিমার জাহাজে করে কিন্তু তিনি জাপানে পালিয়ে যান। ক্লিয়ার? তারপর দেখো, কাকোরি রেল ডাকাতি, হ্যাঁ, কাকোরি রেল ডাকাতি 1925 খ্রিস্টাব্দে 6 আগস্ট রাজেন্দ্রনাথ লাহিড়ী 1925 খ্রিস্টাব্দের 6 আগস্ট রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং রামপ্রসাদ বিসমিলের নেতৃত্বে লখনৌর কাকোরি রেল স্টেশনের কর বিপ্লবীরা রেল ডাকাতি করে। এই ঘটনায় 44 জনকে গ্রেপ্তার করা হয় আর শুরু হয় কাকোরি ষড়যন্ত্র মামলা। কত খ্রিস্টাব্দে, 1925 খ্রিস্টাব্দে কাকোরি ষড়যন্ত্র মামলা। একটু আগে আমরা দেখলাম কি 1915 খ্রিস্টাব্দে শুরু হচ্ছে তোমার লাহোর ষড়যন্ত্র মামলা, তার আগে দিল্লি ষড়যন্ত্র মামলা দেখলাম। দেখো, তারপর HSR এর প্রতিষ্ঠা কার্যকলাপ, ভগৎ সিং নওজওয়ান ভারত সভা গঠন করে। ভগৎ সিং কি করে, তোমার নওজওয়ান ভারত সভা গঠন করে। শচীন্দ্রনাথ সান্যাল
শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশচন্দ্র চ্যাটার্জি। 1924 খ্রিস্টাব্দের উত্তরপ্রদেশে হিন্দুস্তান মানে এইচএস রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HRA গঠন করে। ভগৎ সিং নওজওয়ান ভারত সভা গঠন করে। নওজওয়ান ভারত সভা গঠন করে কে? ভগৎ সিং। শচীন্দ্রনাথ সান্যাল, যোগেশচন্দ্র চ্যাটার্জি 1924 খ্রিস্টাব্দের উত্তরপ্রদেশে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন গঠন করে। এরপর চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে HR এর বিপ্লবীরা ফিরোজ শাহ কোটলা ময়দানে মিলিত হন। আর ভগৎ সিং এর প্রস্তাব অনুযায়ী এই সংগঠনের নামকরণ হয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন বা HSRA। এর উদ্দেশ্য কি ছিল? স্বাধীন সমাজতান্ত্রিক ভারত গঠন। তাহলে এই HSR এর ফুল ফর্ম কি? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হ্যাঁ, ভগৎ সিং এর প্রস্তাব অনুযায়ী এই সংগঠনের নামকরণ হয় এটা। আর এর উদ্দেশ্য কি ছিল দেখো? HSR এর উদ্দেশ্য কি? স্বাধীন সমাজতান্ত্রিক ভারত গঠন করা। দেখো পরের পয়েন্টে চলো। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল কি আছে এটা? জননিরাপত্তা বিল ও শিল্প বিরোধী বিলের প্রতিবাদে দিল্লির আইনসভায় অধিবেশন চলাকালীন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত বোমা নিক্ষেপ করেন এবং পুলিশের কাছে ধরা দেয়। 1929 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল জননিরাপত্তা বিল আর শিল্প বিরোধ বিলের প্রতিবাদে দিল্লির আইনসভায় অধিবেশন চলাকালীন ভগৎ সিং আর বটুকেশ্বর দত্ত কি করে? বোমা নিক্ষেপ করেন আর পুলিশের কাছে নিজেরাই ধরা দেন। 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বরে লর্ড আরউইনের স্পেশাল ট্রেনে চন্দ্রশেখর আজাদ ও যশপাল বোমা নিক্ষেপ করেন আর বড়সড় একটা জখম হয়। 1931 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি আলফ্রেড পার্কে পুলিশের সঙ্গে লড়াই চলাকালীন চন্দ্রশেখর আজাদের মৃত্যু হয়। তাহলে 1931 সালের 27শে ফেব্রুয়ারি আলফ্রেড পার্কে পুলিশের সাথে লড়াই চলাকালীন এই চন্দ্রশেখর বসুর কি হচ্ছে? চন্দ্রশেখর আজাদের মৃত্যু হয়। পরের পয়েন্টটা দেখো। বহির ভারতীয় বিপ্লবী সংগঠন শ্যামজি কৃষ্ণ বর্মা আর মাদাম কামা মানে মাদাম ভিকাজি কামা। শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠা করে। অনেক সময় এটাকে ইন্ডিয়ান সোসাইটিও বলা হয়। মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হচ্ছে? মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে। তিনি 1906 খ্রিস্টাব্দে প্যারিসে ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করে। 1906 খ্রিস্টাব্দের প্যারিসে ফ্রি ইন্ডিয়ান সোসাইটি গঠন করেন। মাদাম কামা প্রথম 1907 খ্রিস্টাব্দে জার্মানির স্টুটগার্ট শহরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত গেরুয়া, হলুদ ও সবুজ পতাকা উত্তোলন করে। এই মাদাম কামা বা মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলছে। তিনি 1906 খ্রিস্টাব্দে প্যারিসে ফ্রি ইন্ডিয়া সোসাইটি গঠন করে। মাদাম কামা প্রথম 1907 খ্রিস্টাব্দ নাগাদ জার্মানির স্টুটগার্ট শহরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত মানে 3টি রং গেরুয়া, হলুদ আর সবুজ পতাকা উত্তোলন করে। গেরুয়া, সাদা আর সবুজ হবে। গেরুয়া, সাদা ও সবুজ। শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকা এবং মাদাম কামা ইন্ডিয়ান সোসিওলজিস্ট পত্রিকা কে প্রকাশ করছে? শ্যামজি কৃষ্ণ বর্মা। আর মাদাম কামা বন্দে মাতারাম পত্রিকা প্রকাশ করে। শ্যামজি কৃষ্ণ বর্মার এই ইন্ডিয়ান সোসাইটি যেটা লন্ডনে প্রকাশিত হয়, আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখে থাকো তার মধ্যে কিন্তু এটা আছে। শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করছে কোথায়?
লন্ডনে। আর বন্দে মাতারাম পত্রিকা কার? মাদাম কামা বা মাদাম ভিকাজি রুস্তমজি কামা। আর শ্যামজি কৃষ্ণ বর্মার আর পত্রিকার নাম ইন্ডিয়া সোসিওলজিস্ট পত্রিকা। তারপরে দেখো লালা হরদয়াল আছে 1913 খ্রিস্টাব্দে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে তিনি গদর পার্টি প্রতিষ্ঠা করে। গদর প্রতিষ্ঠা করে পার্টি। সদর শব্দের অর্থ কি? এটা সদর হবে না, এটা গদর হবে। গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। গদর দলের পত্রিকা ছিল যুগান্তর। গদর দলের পত্রিকা কি ছিল? যুগান্তর। সান ফ্রান্সিসকো শহরে লালা হরদয়াল কি করছে? তাহলে তোমার প্রশ্ন আসতেই পারে আমেরিকা তোমার গদর পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়? 1913 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করে? অবশ্যই লালা হরদয়াল। কোথায়? আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে। গদর শব্দের অর্থ কি? বিপ্লব। গদর দলের পত্রিকা কি? যুগান্তর। এতগুলো প্রশ্ন কিন্তু লালা হরদয়াল থেকেও আমরা পেয়ে গেলাম। 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠা হচ্ছে। কোমাগাতামারু ঘটনা দেখো 1914 খ্রিস্টাব্দে বাবা গুরদিং সিং এর নেতৃত্বে কোমাগাতামারু নামক জাপানি জাহাজে 372 জন শিশু কলকাতা থেকে কানাডার ভাঙ্কুভার বন্দরে পৌঁছান। ঠিক আছে। কানাডা সরকার তাদের প্রবেশের অনুমতি দিতে নারাজ হলে তারা ভারতে প্রত্যাবর্তনে বাধ্য হয়। 372 জন শিশু কলকাতা থেকে কানাডার ভাঙ্কুভার বন্দরে পৌঁছায়। কানাডা সরকার তাদেরকে প্রবেশের অনুমতি দেয় না, তারা ভারতে ফিরে আসতে বাধ্য হয়। 27শে সেপ্টেম্বর কোমাগাতামারু জাহাজ কলকাতার বজবজ বন্দরে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের তোমার বঙ্গবদ্ধ যুদ্ধ সংগঠিত হয় এবং 19 জন অভিযাত্রী ও 8 জন পুলিশ কিন্তু এই যুদ্ধে নিহত হয়। পরেরটা দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো। 105 এই যে পড়লে তার থেকেও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 105 সালে পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি গঠন করে। এটা 105 নয়, এটা 1905 হবে। হ্যাঁ, 1905 সালে পুলিন বিহারী দাস ঢাকা অনুশীলন সমিতি এর আগে কিন্তু আমরা শুধু একটা অনুশীলন সমিতিও পড়লাম। বন্দি জীবন প্রশ্নটির লেখক শচীন্দ্রনাথ বন্দি জীবন প্রশ্নটির, এটা হয়তো পত্রিকা হবে, তার লেখক শচীন্দ্রনাথ সান্যাল। শীত চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাস রাজদ্রোহের অপরাধে তোমার নিষিদ্ধ হয়। পথের দাবি উপন্যাসটি 1926 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সেটা রাজদ্রোহের অপরাধে নিষিদ্ধ হয়। স্বাস্থ্য পত্রিকার সম্পাদক ছিলেন স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে। 1908 খ্রিস্টাব্দে এই পত্রিকাটি নিষিদ্ধ হয়। স্বাস্থ্য পত্রিকার সম্পাদক ছিল ভূপেন্দ্রনাথ দত্ত। 1908 খ্রিস্টাব্দে এটা কিন্তু নিষিদ্ধ হয়। লালা হরদয়াল শ্যামজি কৃষ্ণ বর্মার কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। লালা হরদয়ালের তাহলে তোমার গুরুকে শ্যামজি কৃষ্ণ বর্মা, যেমন তোমার আমাদের গান্ধীজি তোমার গোপাল কৃষ্ণ গোখলেকে নিজের রাজনৈতিক গুরু হিসেবে মানত, ঠিক তেমনই। 6 নম্বর দেখো, বিপ্লবী যতীন্দ্রনাথ ব্যানার্জির পরবর্তীকালে নিরালম্ব স্বামী বলে পরিচিত ছিল। যতীন্দ্রনাথ ব্যানার্জি বাংলার প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সংগঠন ছিল অনুশীলন সমিতি। বাংলার প্রতিষ্ঠিত প্রথম বিপ্লবী সংগঠনের নাম কি? অনুশীলন সমিতি। বাঘা যতীনের প্রকৃত নাম কি ছিল? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর কি আছে? বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হয়
অরবিন্দ ঘোষকে। বাংলায় বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হচ্ছে কাকে? অরবিন্দ ঘোষকে। তোমরা কিন্তু আমাদের এই সুন্দর মানে যে ক্লাসটা দেখতে পাচ্ছ, এরকমই কিন্তু মক টেস্ট আকারে আমাদের সেন্টারে যে বইগুলো পাবলিশড হয়েছে তার মধ্যেও কিন্তু রয়েছে। তোমরা অনায়াসে সেগুলো পারচেস করতে পারো মিশো, অ্যামাজন, ফ্লিপকার্টের প্ল্যাটফর্ম থেকে। 10 নম্বর পয়েন্ট দেখো, হিন্দুস্তান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা ছিলেন কে? সূর্য সেন। হিন্দুস্তান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠাতা ছিল তোমার সূর্য সেন। তারপর কি বলছে? 1924 সালের 12ই জানুয়ারি গোপীনাথ সাহা চার্লস টেগার্টকে হত্যা করার বদলে ভুলবশত আর্নেস্ট ডে কে হত্যা করে। 1924 সালে 12ই জানুয়ারি কি করছে? 12ই জানুয়ারি কিন্তু বারবার চলে আসছে। দেখো 1924 সালের 12ই জানুয়ারি গোপীনাথ সাহা চার্লস টেগার্টকে হত্যা করার বদলে ভুলবশত আর্নেস্ট ডে কে হত্যা করেন। বিচারে গোপীনাথ সাহার কি হলো? ফাঁসি। 1924 সালের 1 মার্চ। মহারাষ্ট্রে প্রথম গুপ্ত সমিতি মানে মিত্র মেলা, যেটা আজকে আমাদের ফার্স্ট ছিল, মিত্র মেলা গঠন করে বিনায়ক দামোদর সাভারকার। 1932 সালে 6 ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গভর্নর জ্যাকসনকে গুলি করে বীণা দাস। গভর্নর জ্যাকসনকে গুলি করে কে? বীণা দাস। ঠিক আছে, পরে দেখো 14 নম্বর পয়েন্ট দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য 1940 সালের 13ই মার্চ লন্ডনে কি না বলছে যে 1940 সালের 13ই মার্চ লন্ডনে পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ডায়ারকে গুলি করে হত্যা করেন উধর্ম সিং। এই অপরাধে তার ফাঁসি হয় 1940 সালের 31শে জুলাই। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সেখানের প্রতিশোধ নেওয়ার জন্য 1940 সালের 13ই মার্চ লন্ডনে পাঞ্জাবের প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ডায়ারকে গুলি করে হত্যা করে উধর্ম সিং। এই অপরাধে তার ফাঁসি হয়, মানে উধর্ম সিং এর ফাঁসি হয় 1940 সালের 31শে জুলাই। ম্যাথসিনির ইয়াং ইটালির আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতে প্রতিষ্ঠিত হয় কি? অভিনব ভারত। আর এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি ত্যাগ করে। তারপরেরটা দেখো, ভারতের মুক্তি সংগ্রামে প্রথম মহিলা শহীদ ছিলেন কি? প্রীতিলতা ওয়েদ্দেদার। ভারতের যে মুক্তি সংগ্রাম হয় সেখানে প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়েদ্দেদার। আধুনিক বাঙালির দেশপ্রেমের বাইবেল বলে অভিহিত করা হয়েছে আনন্দমঠকে, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠকে। দ্বিতীয় শিবাজী নামে খ্যাত ছিলেন বাসুদেব বলবন্ত ফালকে। দ্বিতীয় শিবাজী বলে পরিচিত ছিলেন বাসুদেব বলবন্ত ফালকে। 1930 সালের 31শে আগস্ট আইজি লোম্যানকে হত্যা করেন বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিনয় কৃষ্ণ বসু। তারপর দেখো, দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে বিপ্লবী দীর্ঘজীবী হোক, ইনকলাব জিন্দাবাদ ধ্বনি দিয়েছিলেন ভগৎ সিং। ইনকলাব জিন্দাবাদ ধ্বনিটা কে দেয়? ভগৎ সিং। ঠিক আছে, দিল্লির কেন্দ্রীয় আইনসভার পক্ষ থেকে। তারপরে দেখো, পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হচ্ছে কাকে? পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক বলা হয় রাসবিহারী বসুকে। কাকে? রাসবিহারী বসুকে। 1929 সালের 13ই সেপ্টেম্বর 64 দিন অনশনের পর যতীন দাসের মৃত্যু হয়। তার শবযাত্রার মিছিলে অংশগ্রহণ করে সুভাষচন্দ্র বসু। তাহলে যতীন দাসের শোভাযাত্রার মিছিলে অংশগ্রহণ করে সুভাষচন্দ্র বসু। যতীন দাস
64 দিন অনশন করেছিল। হ্যাঁ, কাকোরি ষড়যন্ত্র মামলায় ফাঁসি হয় রামপ্রসাদ বিসমিল, রাজেন্দ্রনাথ লাহিড়ী, রোশনাল এবং আশফাক উল্লার। ফাদার সি মার্টিন ছদ্মনাম নিয়ে বাটাভিয়া গিয়েছিলেন এম.এন, প্রকৃত নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তারপর দেখো পরের যে তোমার ইসে রয়েছে, আজকের লাস্ট পর্বে আমরা চলে এসেছি ক্লাসের। দেখো 1930 সালের 22শে এপ্রিল, হ্যাঁ 22শে এপ্রিল জালালাবাদের যুদ্ধে 64 জন পুলিশ হিন্দুস্তান রিপাবলিকান আর্মির 11 জন বিপ্লবী নিহত হয়। 64 জন পুলিশের সাথে 11 জন বিপ্লবী কিন্তু নিহত হয়। 1930 সালের 22শে এপ্রিল জালালাবাদের যুদ্ধে 64 জন পুলিশ হিন্দুস্তান রিপাবলিকান আর্মির 11 জন বিপ্লবী নিহত হয়। আর কি হয়, মানে এই যে জালালাবাদের যুদ্ধটা হচ্ছে, এখানে 64 জন পুলিশ আর তার সাথে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির 11 জন বিপ্লবী নিহত হয়। Why am I an atheist? এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা মূল সিং এর একটা বিখ্যাত তোমার গ্রন্থের নাম Why am I an atheist? 1920 সালে লেনিনের আমন্ত্রণে রাশিয়া যান এম.এন. রায়, মানে মানবেন্দ্রনাথ রায়। সরফরোশি কি তামান্না আর হামারে দিল মে হ্যায় গানটির সুর দিয়েছেন রামপ্রসাদ বিসমিল্লা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পড়লাম। সরফরোশি তোমার যে সরফরোশি কি তামান্না और हमारे दिल में भी है গানটি সুর দিয়েছেন রামপ্রসাদ বিসমিল্লা। তাহলে দেখো স্টুডেন্ট, এই কিন্তু আজকে আমাদের ক্লাস শেষ হচ্ছে। আমরা কিন্তু ভারত ও ভারতের বাইরে যে তোমার বৈপ্লবিক সংগঠন সেই নিয়ে পড়লাম, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো পড়লাম। তো তোমরা কিন্তু আমাদের এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা টেলিগ্রাম আমাদের চ্যানেল স্মার্ট গ্যালাক্সি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, সেখানে পিডিএফ আকারে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে, তোমরা ডাউনলোড করে পড়ে নিতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর তোমাদের যদি কোনো ইনফরমেশনের প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার স্টুডেন্টস।